নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি পাঠ করছি কৈলাস মানস সরোবর যাত্রা শ্রী ব্রহ্মচারী অমিতানন্দজি। আজকে আমি পাঠ করব এই গল্পটির 7ম পর্ব। আমার এই গল্পটি শোনার জন্য আপনারা আমার চ্যানেলে গিয়ে পর্ব 1 থেকে ক্রমান্বয়ে বাকি পর্বগুলো শুনে নেবেন। তাহলে আমি আজকে যে পর্বটি পড়ছি সেটা বুঝতে আপনাদের সুবিধে হবে। চলুন শুরু করা যাক 7ম পর্ব। অতঃপর বাকি অন্যরা সবাই দাঁড়িয়ে আছে। আমি যেহেতু 1 নম্বরে, তাই আমার চেকিং না হলে অন্যদেরও হবে না। দ্রুত চেকিং হয়ে গেল। এরপর মালপত্র স্ক্যান হচ্ছে, বাইরে ট্রাকে খাবার দাবার তোলা হচ্ছে। চেকপোস্টের বাইরে আমরা ঘুরছি। একজন চীনা অফিসার হঠাৎ বাইরে বেরিয়ে এলো, হাসি মুখে ঠাকুরের সঙ্গে হাত মেলালো। অনুপদা তখন দেখি টুকটাক করে বর্ডারের এদিকে ওদিকে ছবি তুলছে। ভদ্রলোকের ছবি তোলার খুব নেশা। এতক্ষণে প্রায় 50-60টা ছবি তোলা হয়ে গেছে। অনুপদা অফিসারকে বললেন, একটা ছবি নেব। অফিসার হাসি মুখে ছবি তুলতে ঠাকুরের পাশে গিয়ে দাঁড়ালো। অনুপদাও দাঁড়িয়ে গেল। আমি কয়েকটা ছবি তুলে নিলাম। চেকপোস্টের বাইরে অনেক দোকান, চীনা রকমারি মোবাইল, প্রেসার কুকার, গরম জামা কাপড়, স্টেশনারি দ্রব্যাদি ইত্যাদি। পাশে লাইন দিয়ে দাঁড়ানো ল্যান্ড ক্রুইজার গাড়ি। জাপানি টয়োটা কোম্পানির এই ল্যান্ড ক্রুইজার গাড়িতেই আমরা বাকি পথ যাব। লিয়াজো অফিসাররা দল ভাগ করে গাড়িতে তুলে দিল। আমাদের গাড়িতে ঠাকুর, আমি, শিখাদি উঠলাম। মধুমিতা গোস্বামী যাবার আবদার করল। এদিকে দীপকদা ঠাকুরের গাড়িতে যাবার ইচ্ছা আগে থেকেই প্রকাশ করেছে। অনুপদাও জায়গা ছাড়বেন না। অবশেষে ঠাকুর অনুপদাকে অন্য গাড়িতে যেতে বললেন। দীপকদা ঠাকুরের গাড়িতে গেল। প্রতি গাড়িতে ড্রাইভার বাদ দিয়ে 4 জন যাত্রী। গাড়ি ছাড়ল। ঠাকুর আমায় আনন্দে জড়িয়ে ধরলেন, বললেন, আমরা কৈলাস যাচ্ছি। গাড়ি চলছে, চওড়া রাস্তা। গাড়ির ড্রাইভার বসেন বাঁদিকে। বিদেশের মতো এখানেও গাড়ি যাচ্ছে ডান দিক দিয়ে, আসছে বাঁ দিক দিয়ে। ড্রাইভার তিব্বতী গান চালিয়েছে। আমরা প্রাণ ভরে দুপাশের প্রকৃতি দেখতে দেখতে চললাম। এখন প্রায় 3টে বাজে। একটু দূরেই ঝামু শহর, তিব্বতের পথে প্রথম জনবসতি। বেশ আধুনিক শহর। মূলত রাস্তার দুপাশ দিয়েই জনবসতি। নেপাল থেকে ঢোকা পণ্যপ্রাহী ট্রাকগুলি ঝামুতে এসে খালি হয়। ফলে রাস্তার দুপাশে ট্রাকের সারি। মিনিট 15 চলার পর রাস্তার পাশে আমাদের গাড়িগুলি পরপর থামল। লিয়াজো অফিসাররা কাগজপত্র বগলদাবা করে থানায় চলল। এখানে প্রায় ঘন্টাখানেক লাগবে। টিপটিপ বৃষ্টি হচ্ছে। আমরা গাড়ি থেকে নামলাম। শিখাদি চানাচুর, ভুজিয়া, আপেল বের করলো, খেলাম। অনুপদা কোথা থেকে চা ট্রে করে হাজির। চা পান করে বিভিন্ন দোকান ঘুরতে লাগলাম। সবজির দোকানে গেলাম। আলু পেঁয়াজগুলি দেখবার মতো বড় বড় আলু, প্রায় কিলোখানেক এক একটার ওজন। পেঁয়াজও বেশ বড় বড়, সাদা রং, ডিমগুলি লাল। অনেক দোকানেই মাশরুম, মুরগির পা ভাজা, আরো অদ্ভুত অদ্ভুত প্রাণীর দেহাংশ বিক্রি হচ্ছে। অনেক তিব্বতী দেখলাম কালো কালো নুডলস চপস্টিক দিয়ে খাচ্ছে। ঘুরতে ঘুরতে থানায় গেলাম।
আমাদের এখানকার থানার একেবারে বিপরীত। ঝকঝকে অফিস, মনে হবে কোনো কর্পোরেট অফিসে এলাম। পুলিশ গাড়িগুলিও বহু সব বিলাসবহুল ছটার লাগানো। কয়েকজন পুলিশ দেখলাম ক্যারাটে প্র্যাকটিস করছে। এখানকার পুলিশ কাজ না থাকলে বসে থাকে না, বরং শারীরিক কসরত করে শরীরের সক্ষমতা বজায় রাখে। ঘণ্টাখানেক ঝামু শহরটা ঘুরলাম। লিয়াজো অফিসারদের কাজ শেষ হলে গাড়ি চলতে শুরু করলো। আজ আমরা থাকব নায়ালামে। 11,000 ফুট উঁচুতে নায়ালাম। আগামীকালও নায়ালামেই থাকতে হবে। পরশু আবার সামনে এগোনো। গাড়ি আধ ঘন্টা চলার পর আবার থেমে গেল। জানা গেল রাস্তা বন্ধ। রাস্তা তৈরি হচ্ছে, কিন্তু পুরো রাস্তা বন্ধ করে রাস্তার কাজ হচ্ছে, এটা কেমন ব্যাপার? জানা গেল এখানে এমনটাই রীতি। রাস্তা চওড়া করে পুরো কনক্রিটে বাঁধিয়ে দেয়া হচ্ছে। অনেক সংকীর্ণ জায়গায় আলাদা করে ঢালাই করে বারান্দার মতো ঝুলিয়ে রাস্তা চওড়া করা হয়েছে। রাস্তার পাশে পাহাড়ের গায়ের পাথরগুলো ভালো করে বাঁধিয়ে দেওয়া হয়েছে, যাতে করে পাথর খসে গাড়িতে না পড়ে। এর ফলে অনেক দ্রুত গাড়িতে গতি নিয়ে গাড়ি দুপাশ দিয়েই যাতায়াত করতে পারছে। মনেই হচ্ছে না পাহাড়ে গাড়ি চলছে। মোটামুটি ঘন্টা 3 আটকে থাকতে হবে। রাত 8টার আগে রাস্তা খুলবে না। শ্রমিকদের 8টা থেকে 8টা ডিউটি। ভারতীয় সময় থেকে এখানে স্থানীয় সময় 2.5 ঘন্টা আগে। তিব্বতে সন্ধ্যা হয় 9টার সময়। ফলে এখন ঝলমলে রোদ, তবে বেশ ঠান্ডা লাগছে, কারণ আমরা এখন প্রায় 8,000 ফুট উঁচুতে। এখানে হাঁটাহাঁটি করলাম। সামনে অনেকটা এগিয়ে গেলাম। দেখলাম রাস্তার একপাশে জাল দিয়ে ঘিরে ঝুলন্ত ব্রিজ মতো করে চওড়া রাস্তা তৈরি হচ্ছে। রাত প্রায় 9টায় রাস্তা খুলল। অতি সাবধানে মেরামতির অংশ ভালো করে পার হয়ে রাস্তায় গাড়ি ছুটল। রাত প্রায় 11:15টায় নায়ালাম পৌঁছলাম। নায়ালাম গেস্ট হাউসে থাকার ব্যবস্থা হয়েছে। গেস্ট হাউসে যাত্রী বোঝাই। বাইরে প্রচণ্ড শীত। অত ভোরে রওনা হয়ে তার ওপর গাড়িতে এতক্ষণ আটকে থাকায় সবাই খুব ক্লান্ত। তাড়াতাড়ি সবাই ঘরে ঢুকতে চাইছে, কিন্তু ঘরের বন্দোবস্ত করতেই অনেকক্ষণ কেটে গেল। যাই হোক, রাত 11টার পর আমরা ঘর পেলাম। ঠাকুর, আমি, শিখাদি ও অনুপদা একটা ঘরে ঢুকলাম। 4 জনের জন্য 4খানা খাট আছে। ঘরে ঢুকেই সবাই লেপের মধ্যে ঢুকে গেল। কিছুক্ষণ পরে ব্যাগ দিয়ে গেল। গরম চাও চলে এলো। অনেকে এখনো ঘর পায়নি। আসলে কৈলাস ফেরত 2টি দলও এখানেই উঠেছে, ফলে ঘর জোগাড়ে একটু সমস্যা হচ্ছে। রাতে আহার করতে করতে অনেক রাত হয়ে গেল। বেশ শ্বাসকষ্ট হচ্ছে, মাথাটা ভার। বাইরের ঠান্ডায় জানলা দরজা খোলার উপায় নেই। এদিকে বন্ধ ঘরে লেপ, গরম জামা, গায়ে কষ্টও হচ্ছে। শিখাদি খুবই কাহিল। বাইরে দাঁড়িয়ে দেখলাম যাত্রীদের অনেকেই শ্বাসকষ্টে ভুগছে। অনেকে বলল যেন অক্সিজেন খুঁজে বেড়াতে হচ্ছে। আসলে এতটা উঁচুতে ওঠা হয়েছে, মানিয়ে নিতে সময় লাগবে। এই জন্যই এখানে আগামীকালও আমরা থাকব। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতেই নায়ালামে একদিন বেশি রাখা হয়। ভোর হতেই ঝলমলে রোদ, কুয়াশা নেই। পাহাড়ের চূড়াগুলিতে বরফ। খুব সুন্দর লাগছে। চা পান করে হাঁটাচলা করলাম।
যাত্রীদের অনেকের মাথা যন্ত্রণা হচ্ছে, কেউ কেউ রাত ভর বমিও করেছে। ঠাকুর আশেপাশের রাস্তায় হাঁটতে লাগলেন। পেছনে আমি, মধু কাকিমা, অনুপদাও গেলাম। কয়েক হাজার লোকের বসতি। আমাদের গেস্ট হাউসের পাশেই চায়না টেলিকমের অফিস। গেস্ট হাউসও খুব বড়। পাশে আরও কয়েকটা গেস্ট হাউস তৈরি হচ্ছে। ঠাকুর যখন রাস্তায় হাঁটছেন, স্থানীয় তিব্বতীরা অনেকেই দেখলাম ঠাকুরকে দেখে মাথা ঝুঁকিয়ে লামা লামা, কাজু লামা বলে সম্মান জানাচ্ছে। আমাদের গাড়ির ড্রাইভার দেখলাম জপমালা নিয়ে জপ করছে। ঠাকুর বললেন, দেখো দেখো, এরা কত ধর্মপ্রাণ, ঠিক সব কাজের মধ্যেও জপ করছে। ড্রাইভারও দেখলাম মাথা ঝুঁকিয়ে কাজু লামা বললেন। আমরা গেস্ট হাউসের সামনের পেছনের রাস্তায় অনেক সময় হাঁটলাম। অনুপদা তো ছবি তুলেই যাচ্ছে। ভদ্রলোকের ছবি তোলার খুব নেশা। প্রাতরাশের সময় হয়ে গেছে। গেস্ট হাউসে ফিরে এলাম। কফি, বনভিটা, চা, দুধ, কমপ্লেক্স, পাউরুটি, জ্যাম, মাখন, যার যা খুশি, যতটা খুশি চেয়ে নিয়ে খাও। আমি ঠাকুরের জন্য দুধ কর্নফ্লেক্স নিলাম। দীপকদা কফি নিয়ে এলো। আমি নিজে কর্নফ্লেক্স, পাউরুটি, মাখন, কফি নিলাম। শিখাদি শুয়ে আছেন, খেতে চাইছেন না। ঠাকুরের কথাই উঠে সামান্য কিছু খেলো। বলল, ঠাকুর, মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে, দম নিতেই কষ্ট হচ্ছে। শিখাদির চোখ মুখ লাল। দীপকদা ঘরে ঘরে ঘুরছে। আমাদের ঘরে ডাক্তারবাবু, অমলদা, আরতি কাকিমা, উদয়বাবু, স্বপ্না কাকিমা বসে আছে। দীপকদা এসে বলল, ঠাকুর, আমাদের দলের শেফালিদির অবস্থা খুব ভালো মনে হচ্ছে না। বমি হচ্ছে, মাথার যন্ত্রণা, দমের কষ্ট হচ্ছে, চোখ মুখ ফুলে গেছে। ঠাকুরের কথায় ওষুধের ব্যাগ থেকে শ্বাসকষ্টের একটা ওষুধ বের করে দিলাম। ঠাকুর প্রচুর ওষুধ নিয়ে এসেছেন। শিখাদিকেও মাথার যন্ত্রণা কমাবার ওষুধ দিলাম। ঠাকুর শিখাদিকে বললেন, শুয়ে না থেকে বাইরের হালকা রোদে একটু বসতে। এর মধ্যে লাকফা এসে বলল, একটু বাদে আমরা পাশের পাহাড়ে ট্রেকিংয়ে নিয়ে যাব। যারা যাবেন তৈরি হয়ে নিন। ঘুরে এসে দুপুর 1টায় লাঞ্চ করব। একদল ট্রেকিংয়ে বেরিয়ে গেল। পাশের পাহাড়ে 700 ফুট উঁচুতে ট্রেকিং করে উঠতে হবে। অনেকেই দেখলাম ট্রেকিংয়ের জন্য বেশ প্রস্তুত হয়ে এসেছে। ঠাকুর বললেন, আমরা যাব না, তার চেয়ে বরং আমরা হাঁটব। দীপকদা, আমি, শিখাদি, অনুপদা, মধু কাকিমা ঠাকুরের সঙ্গে হাঁটতে গেলাম। প্রিয় বন্ধুগণ, আমার গল্প কৈলাস মানস সরোবর যাত্রার 7ম পর্ব পাঠ করা আমি আজ এখানেই শেষ করলাম। আশা করি আপনারা সবাই খুব মন দিয়ে আমার এই গল্পটি শুনছেন এবং নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লাগছে এই রোমাঞ্চকর যাত্রা কাহিনীটি শুনতে। আগামীকাল আমি নিশ্চয়ই পরবর্তী পর্ব নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণ আপনারা আমার এই চ্যানেলটি শুনতে থাকুন এবং আমি আশা রাখি আপনাদের পছন্দ হলে আমার এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে আপনাদের মতামত জানাবেন। এই আশায় আমি রইলাম। আপনাদের দিনটি খুবই শুভ হোক। নমস্কার জানিয়ে আজকের মতো আমি আমার এই গল্প পাঠটি শেষ করলাম। ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।